আমাদের এই রামেশ্বরমের পর্বে আমাদের ভ্রমণের তালিকায় আমরা দুটো দিন রেখেছিলাম। প্রথম পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে মাদুরাই থেকে রামেশ্বরমে এসেছিলাম এবং একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে ভারত সেবাশ্রমে থেকেছিলাম। এছাড়াও দেখেছেন রামেশ্বরমের কাছে পিঠের মন্দিরগুলি, এবং আপনারা যখন রামেশ্বরমে আসবেন এই মন্দিরগুলো অবশ্যই আপনাদের দর্শন করে নিতে হবে। যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আমরা রামেশ্বরমে কিভাবে দ্বিতীয় দিনটা কাটিয়েছি। দেখতে পাবেন রামনাথ স্বামী মন্দিরের দর্শনের সময়সূচি, নিয়মাবলী, আর দেখতে পাবেন ভারতের তামিলনাড়ুর একদম শেষ অংশ ধনুষকোডি, যেখানে শ্রীরামচন্দ্র তার শ্রীলঙ্কা যাওয়ার পথ সমুদ্রের উপর তৈরি করেছিলেন। যদি আপনারা এই ভিডিওর সঙ্গী হতে চান তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার, দ্য অ্যাডভেঞ্চার উইথ অপূর্ব চ্যানেলে স্বাগত। আজ 20 জানুয়ারি 2025 সোমবার। আজ আমরা এখন এসেছি রামেশ্বরমে টেম্পল দর্শন করতে। ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে একটা শেয়ারিং অটো নিয়েছিলাম, যেখানে ভাড়া পড়েছিল 25 টাকা করে। এখন বাজে 5টা, আর আমরা আজকে স্ফটিক দর্শন করতে এসেছি, যেটা 4:30 থেকে 6টা অবধি হয়ে থাকে। এটা একদম কাছ থেকে হয়ে থাকে। তারপরে 6টা থেকে 1টা পর্যন্ত হয়, যেটা একটু দূর থেকে হয়। তারপরে সন্ধ্যেবেলায় আবার 6টা থেকে 8টা অবধি। এরপর আমরা মন্দির দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা স্ফটিক দর্শন করব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এখানে একটা নিয়ম আছে, ভোর 4টে থেকে 6টা পর্যন্ত একদম কাছ থেকে দর্শন করা হয়। কিন্তু আমরা যেটা দেখলাম আর যেটা আমাদের সাথে ঘটলো সেটা আপনাদেরকে বলি। আমরা 5টার দিক করে স্ফটিক দর্শনের লাইনে প্রবেশ করেছিলাম। লাইন রীতিমতো এগোচ্ছিল, কিন্তু হঠাৎ 6টা বাজার সাথে সাথেই লাইন বন্ধ করে দেওয়া হলো, আর এগোতে দেওয়া হলো না। সবাই প্রায় চিন্তায় পড়ে গেছিলাম, কারণ 1 ঘন্টা লাইন দেওয়ার পর যদি বলা হয় যে দর্শন করা যাবে না, তাহলে তো সত্যিই মন খারাপ হয়ে যায়। আমাদের এই সিস্টেমটা সত্যিই খারাপ লেগেছে। আমার মতে কর্তৃপক্ষের উচিত যারা অলরেডি 6টার মধ্যে প্রবেশ করেছে তাদেরকে ঢুকতে দেওয়া, এবং 6টার সময় মন্দিরের মেন যে প্রবেশদ্বার সেটা বন্ধ করে দেওয়া, নাকি 6টা বাজার সাথে সাথেই দরজা বন্ধ করে দেওয়া। সে আপনি মন্দিরের যত ভিতরেই থাকুন না কেন। সে যাই হোক, আমরা অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। অবশেষে 6:20 দিকে গেট খোলা হলো, লাইন আবার আগের মতন এগালো। তারপর আমরা ভালোভাবে দর্শন করে বের হলাম এবং 4 ধামের 1 ধাম দর্শনের সাক্ষী হয়ে রইলাম। রামেশ্বরম লিঙ্গের 2টি কাহিনী আছে। একটি হলো রাম যখন রাবণকে বধ করতে লঙ্কায় যেতে চান, তখন তিনি এখানে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন এবং আরাধনা করেন। আর একটা হলো রাম যখন রাবণের হত্যা করে আসেন, তখন তার উপর ব্রহ্ম হত্যার পাপ লাগে। তখন তিনি শিবের তপস্যা করবে বলে হনুমানজিকে কৈলাসে পাঠান শিবলিঙ্গ আনতে। হনুমানজি কৈলাসে গেলে তিনি সেখানে শিবলিঙ্গ খুঁজে পাচ্ছিলেন না, তাই জন্য তার আসতে দেরি হয়েছিল। সেই জন্য মা সীতা এখানে বালি দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং ভগবান রামচন্দ্রকে বলেন যে পূজা করতে। যে সময় রাম সীতামার দেওয়া শিবলিঙ্গটি পূজা করতে আরম্ভ করেন, ঠিক সে সময় হনুমানজি শিবলিঙ্গ নিয়ে এসে হাজির হন এবং হনুমানজি রামকে বলেন যে প্রভু, আপনি আমার জন্য একটু অপেক্ষা করলেন না? এরপর শ্রী রামচন্দ্র হনুমানজিকে বলেন যে তুমি যদি তোমার সীতামার তৈরি করা শিবলিঙ্গকে সরিয়ে তোমার আনা শিবলিঙ্গ স্থাপন করতে পারো, আমি তবেই সেই শিবলিঙ্গকে পূজা করব। হনুমানজি অনেক চেষ্টা করার পরেও সেই শিবলিঙ্গকে সরাতে পারেননি এবং লিঙ্গের যে তেজ, সেটার জন্য হনুমানজি অনেক দূরে ছিটকে পড়ে যান। তখন শ্রী রামচন্দ্র হনুমানজিকে বলে, তুমি যে লিঙ্গটি এনেছো সেটি হলো হনুমদেশ্বর, এবং সীতামা যে লিঙ্গটি প্রতিষ্ঠা করেছে সেটাই হলো রামেশ্বর বলে এখানে পূজিত হবে। এই মন্দির দ্রাবিড় স্থাপত্যের অন্যতম নিদর্শন। এখানে রয়েছে প্রায় 1200 মিটার দীর্ঘ করিডোর, 1200টির বেশি খোদাই করা স্তম্ভ, আর রয়েছে বিশাল গোপুরাম। এর অনন্য শিল্পশৈলী শুধু দক্ষিণ ভারত না, পুরো বিশ্বের মানুষকে আকর্ষণ করে। মন্দিরের প্রাচীন কাঠামো
1200 শতকে পাণ্ড্য রাজারা নির্মাণ করেন। পরবর্তী কয়েক শতক ধরে নায়ক রাজারা এর সম্প্রসারণ করে। বিশেষ করে 1600 থেকে 1700 শতাব্দীতে এর বিশাল করিডোর ও বর্তমান গর্ভগৃহ বর্তমান রূপায়। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি রামনাথ স্বামী মন্দির হলো 4 ধামের এক ধাম এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ। এখানে দর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য নেই, তবে বিশেষ দর্শন এবং পুজোর জন্য 50 থেকে 200 টাকা লাগতে পারে। এরপর মন্দিরের পাশের একটা দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ধনুষকোডির উদ্দেশ্যে। আপনারা চাইলে রামেশ্বরম থেকে ধনুষকোডি যাওয়ার জন্য এবং ঘোরার সময় বাবদ ধরে নিয়ে অটো আপনারা বুক করে নিতে পারেন। 1000 থেকে 1200 টাকা লাগতে পারে। আর আপনারা চাইলে বাসেও চলে যেতে পারেন, তাতে ভাড়া পড়বে মাত্র 30 টাকা জন প্রতি। আমরা 1 ঘন্টার বেশি সময় অপেক্ষা করার পর বাস পেয়েছিলাম। আমার ঠিক মনে নেই যে বাসটি সরকারি ছিল না বেসরকারি, তবে যাওয়ার সময় আমাদের দুজনের ভাড়া লেগেছিল, কিন্তু ফেরার সময় ভাড়া লাগেনি মহিলাদের জন্য। এটা আমরা তিরুচিরাপল্লীতেও লক্ষ্য করেছিলাম। জানি না এটা সরকারি বাস কিনা, তবে মহিলাদের পুরো ফ্রি। রামেশ্বরম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সমুদ্রের প্রান্তে অবস্থিত ধনুষকোডি। এটি তামিলনাড়ুর একটি রহস্যময় ও ঐতিহাসিক জায়গা। পুরাণ অনুযায়ী ভগবান রামচন্দ্র এখান থেকে সেতু বা রাম সেতু নির্মাণ করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য, তাই নাম হয়েছে ধনুষকোডি, অর্থাৎ ধনুষ বা ধনুকের প্রান্ত। 1964 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে এই গ্রামটি একেবারে তছনছ হয়ে যায়। একসময় যেখানে রেল স্টেশন, চার্চ, স্কুল এ সমস্ত ছিল, আজ সেগুলো শুধুই ধ্বংসাবশেষ। সমুদ্র আর ঝড়ের আঘাতে ভেসে যাওয়া সেই শহর আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। আমরা এখন এসেছি ধনুষকোডির লাস্ট পয়েন্টে। এখানে কি করলে? এটা কি হচ্ছে? এখানে ফটো হচ্ছে, আপনারা 100 টাকার মূল্যে একটা ফটো এখানে ছবি তুলতে পারেন। এই যে এই স্তম্ভটার কাছে। এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরত্ব। এটাই হলো সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স। আর এটা কিন্তু ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট না, এটা হলো রামেশ্বরমের লাস্ট পয়েন্ট ধনুষকোডি। ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট কন্যাকুমারী, যেটা আমরা আগামীকাল যাব। আমাদের এই দিকে হচ্ছে অ্যারাবিয়ান সি আর এই দিকে হচ্ছে বে অফ বেঙ্গল। ধনুষকোডিতে দাঁড়ালে মনে হয় যেন আকাশ আর সমুদ্র মিলে গেছে একই বিন্দুতে। চারপাশে শুধু জলরাশি, ভাঙা দেওয়াল আর বাতাসের শব্দ। আজ ধনুষকোডি শুধু একটি পর্যটন কেন্দ্র না, বরং ভগবান রামচন্দ্রের কাহিনী, এক প্রাচীন সভ্যতা আর প্রকৃতির ভয়াবহ শক্তির প্রতিচ্ছবি। যে কোনো ভক্ত বা পর্যটকের কাছে এই স্থান ভ্রমণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এবার আমরা বাসের জন্য 30 মিনিট অপেক্ষা করার পর আবার আমরা রামেশ্বরম চলে এসেছিলাম বাসে করে। বাস থেকে নেমে কিছু দূর এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন অগ্নিতীর্থম। পুরাণে বলা আছে রাবণ বধের পর শ্রীরাম এখানে পূজা করেছিলেন ব্রাহ্মণ হত্যার পাপ মোচনের জন্য। তখন ভগবান অগ্নিদেব এই স্থানে উপস্থিত হয়েছিলেন এবং সে থেকে এই জায়গার নাম হয় অগ্নিতীর্থম।
আজও বিশ্বাস করা হয় এই জলে স্নান করলে পাপ নাশ হয় এবং আধ্যাত্মিক মুক্তি লাভ করা যায়। তাই ভক্তরা প্রথমে অগ্নি তীর্থমে স্নান করেন, তারপর রামনাথ স্বামী মন্দিরে প্রবেশ করেন শিবলিঙ্গ দর্শনের জন্য। আমরাই ওখানে কিছুটা স্নান সেরে নিলাম। আসলে সমুদ্রের জল এত উথাল পাথাল করছে, আমরা আর ছোট বাচ্চা নিয়ে বেশি দূরে যাইনি। এরপরে আমরা 22 কুণ্ডের জলে স্নান করার জন্য মন্দিরের একদিকে এগোলাম। রামনাথ স্বামী মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণের মধ্যে একটি হলো এর ভিতরে থাকা 22টি কূপ। এই কূপগুলোকে বলা হয় তীর্থকূপ, আর প্রতিটি কূপেরই আলাদা নাম, আলাদা ইতিহাস। আর আশ্চর্যের বিষয় হলো প্রতিটি কূপের জলের স্বাদ আলাদা, তাপমাত্রা আর ধর্ম একে অপরের থেকে ভিন্ন। পুরাণ মতে রাবণ বধের পর ব্রাহ্মণ হত্যার পাপ মোচনের জন্য শ্রী রামচন্দ্র ঋষি অগস্ত্যের নির্দেশে 22টি পবিত্র তীর্থের জল আহান করেন। হনুমান সেই সব তীর্থ থেকে জল এনে এই কূপগুলিতে প্রতিষ্ঠা করেন। তাই প্রতিটি কূপ আজও এক একটি তীর্থের প্রতীক হিসাবে পূজিত হয়। মন্দির দর্শনের নিয়ম অনুযায়ী ভক্তরা প্রথমে অগ্নিতীর্থমে স্নান করেন, তারপর একে একে 22টি কূপের জল মাথায় গ্রহণ করেন। বিশেষ পুরোহিতরা প্রতিটি কূপের জল কলসি করে তুলে এনে ভক্তদের উপর ঢেলে দেন। এই প্রক্রিয়াটি কূপ স্নান নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে 22টি কূপের জল গ্রহণ করলে শরীর মন শুদ্ধ হয়, পাপ নাশ হয় আর জীবনে শুভ ফল লাভ হয়। কূপগুলোতে এত বৈচিত্র্যময় জল পাওয়া যায়, কোথাও মিষ্টি জল, কোথাও নোনা জল, আবার কোথাও বা কোনো জলে খনিজের গন্ধ পাওয়া যায়। এখানে এলে অবশ্যই 22 কূপের জলে স্নান করে নেবেন। এটি জীবনের এক অবিস্মরণীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা। আমরা এখন 22 কুণ্ড জলে স্নান করে বেরোলাম। হ্যাঁ, প্রথমে অগ্নিতীর্থমে স্নান করেছি, তারপরে 22 কুণ্ড জলে স্নান করলাম। 22 কুণ্ড জলে একটা জিনিস যেটা খেয়াল করলাম, হ্যাঁ যেটা খেয়াল করলাম যে 25 টাকা দিয়ে যে টিকিটটা কাটা হচ্ছে সেটাতে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। মানে আপনি যদি আলাদা করে কোনো যে জল তুলছে তাকে যদি হায়ার করেন, তাহলে সে আপনাকে এক বালতি বালতি করে জল দেবে আর সঙ্গে সঙ্গে দেবে, আর আপনার সাথে সাথে থাকবে। আপনি যদি 25 টাকা দিয়ে যদি কাটেন, তাহলে সে আপনার সাথে থাকবে না। মানে একজন কমন থাকবে যে আরও 5-6 জনের সাথে আপনাকে অল্প অল্প করে জল দেবে আর অনেক দেরি দেরি করে জল করবে। 25 টাকার গুরুত্ব দেবে না, সেটাই বলার। যেহেতু আজ 9:30টায় মণ্ডপম থেকে আমাদের কন্যাকুমারী যাওয়ার ট্রেন, তাই আজ আমরা আর দুপুরে বিশ্রাম নিইনি। আমাদের ছোট ছেলেও আমাদের সাথে পাল্লা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম রামার পাদাম মন্দির দর্শন করতে। আমরা একটা অটো বুক করে নিলাম 250 টাকা দিয়ে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও আমরা কোনো শেয়ারেবল অটো পাইনি, তাই আমরা অটো বুক করে নিয়েছিলাম। এটি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গন্ধমাদন পর্বতের উপর অবস্থিত। রামার পাদাম আসলে রামেশ্বরমের সবথেকে উঁচু স্থান, আর এখান থেকে পুরো দ্বীপের মনোরম দৃশ্য চোখে পড়ে। পুরাণ মতে শ্রী রামচন্দ্র যখন লঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি এখানে দাঁড়িয়ে সমুদ্র আর চারপাশ পরিদর্শন করছিলেন। সেই সময় তার পায়ের ছাপ একটি শিলায় অমর হয়ে যায়। আজও সেই পদচিহ্ন পূজিত হয়। ভক্তদের বিশ্বাস, এই পদচিহ্নে প্রণাম করলে জীবনে সাহস ও ভক্তি বৃদ্ধি পায়। মন্দিরের ভেতরে রামের পায়ের ছাপ দর্শন করার পর চারিপাশে যে মনোরম পরিবেশ আর অসাধারণ দৃশ্য দেখা যায়, তা সত্যি অবিস্মরণীয়। আর আমরা যখন এই স্থানে আসছিলাম, তখন ফোনে আমাদের 2% চার্জ ছিল। ভগবানের কি লীলা, এই 2% চার্জ নিয়েই আমরা ভিডিও আর ফটো তুলতে পেরেছি, আর আপনাদের দেখাতে পারছি না। তো কিছুক্ষণ পরেই আমাদের ফোন সুইচ অফ হয়ে গেছিল। আর আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন আমরা 3 জন রামেশ্বরমে পুরো খালি পায়ে হেঁটেছি। আজকের দিনটা সত্যি ভোলার মতো না। আপনারা যদি কখনো রামেশ্বরম আসেন, তাহলে এই স্থান অবশ্যই দর্শন করবেন।
যদি আপনাদের আমাদের এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ খুব ভালো লেগেছে। আমাদের ভ্রমণ কিন্তু এখানেই শেষ না, কারণ এবার আমরা যেতে চলেছি ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে, 3 সাগরের সঙ্গম স্থল বলা যায় কন্যাকুমারী। সেখানে অপেক্ষা করছে আরো অনেক দর্শনীয় স্থান এবং নতুন অভিজ্ঞতা। আমরা দেখা করব পরের পর্বে কন্যাকুমারীর পথে। জ্যোতির্লিঙ্গের এগুলো এগুলোর জার।